নমস্কার। শুরু করছি একটা বিশেষ অনুষ্ঠান, একজন বিশেষ মানুষকে নিয়ে। অনুষ্ঠানের নাম শতাব্দীর কন্যা। আসলে শতাব্দী রায়কে নিয়ে গত 15-20 দিন এত আলোচনা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গেলে, খবরের কাগজ খুললে শতাব্দী রায়ের ছবি। শতাব্দী, ওয়েলকাম। আমার মনে হয় এটা আমার তোমার 778 নম্বর ইন্টারভিউ। আমি এত ইন্টারভিউ দেখেছি তোমার রিসেন্টলি যে আমি ওখানে বসে বলে দিতে পারবো শতাব্দী রায় হয়ে যে কি কি উত্তর হবে। না, 778 নম্বর হলেও 778 বছর পরে প্রায় ইন্টারভিউ দিয়েছি, এটাও বলো। সত্যিই তাই, মানে এতদিন ইন্টারভিউগুলো দেখা যেত যে একটা স্পট থেকে বাইট, কিন্তু একটা ঘটনাস্থলে শতাব্দী রায় অশান্ত গ্রামবাসী কিংবা শতাব্দী রায় কিছু উদ্বোধন করলেন, কিংবা অনুব্রত মণ্ডলের সঙ্গে কোনো অনুষ্ঠানে, এরম ধরনের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ পুরো বসে এতক্ষণ কথা বলা, সেটা তোমাকে কি প্রশ্ন করা উচিত বলো তো? মানে আমি এতগুলো দেখেছি, আমার মুখ দিয়ে শতাব্দী রায় বেরিয়ে যাচ্ছে, যা বলেছে সেই কথাগুলো বেরিয়ে যায়। বাৎসরিক ফিল্মটা গিয়ে আমি অনেকদিন বাদে পার্লামেন্টে এরকমভাবে হাত তুলতে হয়, চিরকাল লোকে কথা বলার জন্য টাকা দিয়েছে, আমি বলে দিতে পারি। আমি তো একটা অন্য প্রশ্ন করি, বলো। সেটা হচ্ছে তুমি এত ফিল্মে, এত ছবিতে অভিনয় করেছো, নিজে ডিরেকশন দিয়েছো, অনুব্রত মণ্ডলকে কোন চরিত্রে তুমি নিতে? সুবর্ণ গোলক সিনেমাটা মনে আছে? হ্যাঁ। ওই গোলকটা যার হাতে পড়তো সে শিরম পাল্টে যেত। আমার আছে দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ বলে দীপঙ্কর দের, রবি ঘোষের দারুণ ছিল। আমি অনুব্রত মণ্ডলকে সুবর্ণ গোলকে নিতে পারতাম। সুবর্ণ গোলকে? আমি আর একটা সিনেমার কথা বলি, তোমার শুরুর দিকে একটা সিনেমা, তার নাম হচ্ছে আতঙ্ক। মাস্টারমশাই, আপনি কিছুই দেখেননি? আমরা একটা ক্লিপটা দেখবো। কেমন কাঁদছে বাবা? কেন? কিছু তো হয়নি। হ্যাঁ, ওই যে ছেলেটি খুন হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ না স্যার, আপনি ভুল দেখেছেন, কিছুই হয়নি। আপনি কিছুই দেখেননি। এই আইকনিক সুমন্ত মুখোপাধ্যায়, তো সুমন্ত মুখোপাধ্যায়ের বলা, এটা অনুব্রত বললে আরো পাওয়ারফুল হতো। আগে যেমন ক্যামেরার সামনে আসতে লোকে আনইজি হতো বা অ্যাক্টিং করতে ভয় পেত, এখন সোশ্যাল মিডিয়ার যুগে নিজের মোবাইলে নিজে অ্যাক্টিং করতে পারছে, তো এর সঙ্গে ডায়লগটা ডেফিনেটলি ভালো বলতে পারে, যে কোনো মানুষই সেটা বলতে পারবে। এটা যে কোনো মানুষের কথা তো হচ্ছে না। না, আমি যে কোনো মানুষই বলতে পারবো, যে অনুব্রত মণ্ডল ডায়লগটা বলছে সে ওটাকে আরো বেশি একবার আরো এমফাসাইজ করে, আরো বিশ্বাসযোগ্য ডায়লগটা যদি দেখে নেয় যে এটাতে ঘাটটা একটু ঘোরানো ছিল, সোজা করে নেবো, এটা যেটা আগে চান্স ছিল না সেটা এখন চান্স আছে, সেটা করে নিতে পারবে। এইটা যখন শুটিং হয়, এটা কোথায় শুটিং হয়েছিল? এটা টালিগঞ্জে হয়েছিল। এটা NT1 স্টুডিওতে হয়েছিল। মানে সেট তৈরি করে হয়েছিল। তুমি কি ছিলে সেই সময়? হ্যাঁ, মানে ওই সময় দৃশ্যটা যখন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা হয়েছে। তারপরে আমাদের টালিগঞ্জ ওই ক্লাবটার মধ্যেও হয়েছিল অনেকগুলো শুটিং। এটা আমাদের টেকনিশিয়ানের মধ্যে, যেখানে মারা যাচ্ছে, যেখানে বৃষ্টি পড়ছে, বাবা সৌমিত্র কাকু ওরকম রয়েছে। আপনার বেশ মজা তো, বিক্রি করার আগে পড়েও নেন। হ্যাঁ ধরেছেন ঠিকই, তবে ইংরেজি বই বিদ্যে কুলায় না, বাংলাগুলো পড়ে ফেলি, বিশেষ করে কিশোর উপন্যাস। বেশ অ্যাডভেঞ্চার, রহস্য থাকে, বেশ মজা লাগে। আমি কিন্তু অবাক হচ্ছি, এইটুকু জায়গায় এত বই। পার্লামেন্টে গিয়ে কাকে কাকে দেখলে বা রাজনৈতিক জীবনে যারা অভিনেতা হিসেবে সুপারব করত? লালু প্রসাদ যাদব খুব ভালো করতো। নরেন্দ্র মোদী তো খুব মানে ভালো অ্যাক্টর, মানে আমি স্টেজ অ্যাক্টর না ফিল্ম অ্যাক্টর? দুটোই। মানে ওনার স্পিচের মধ্যে এত মডুলেশন থাকে, ওনার এক্সপ্রেশনের মধ্যে এত কিছু থাকে। এমনিতে যখন মানে এটা যদি নেগেটিভ ওয়ে পজিটিভ ওয়ে যে কোনোভাবে তুমি নিতে পারো, যখন হাউসে বসে থাকে, যখন এরম করে থাকে, এরম করে হাত তোলে, অনেক সময় অমিতাভ বচ্চন অনেক সিনেমার এক্সপ্রেশন তুমি পাবে ওর মধ্যে। তো উনি জানেন নিজেকে প্রেজেন্ট করতে, কিভাবে করতে হয়। বাঙালিদের মধ্যে
মানে কি মানে মানে যার অভিনয়ের পোটেনশিয়াল আছে? কল্যাণ ব্যানার্জি? কল্যাণদা মানে লাউড অ্যাক্টিং এ যায়, সফট সফট অ্যাক্টিং এ মানে যায় না। পুরোনো বাংলা কমার্শিয়াল যে ছবিগুলো হতো। কালী ব্যানার্জি এগুলো যেতে পারে। কল্যাণদা খুব ইম্পালসিভ, মানে যখন যেটা হয় সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে, তো সেটা অবভিয়াসলি এটা লাউড হয়। অভিজিৎ গাঙ্গুলি? হ্যাঁ, উনিও ভালো অভিনেতা। ভালো অভিনেতা। উনি কিরম রোলে? অনুপ কুমার টাইপের? অনুপ কুমার কি অর্থে? অনুপ কুমার তো কমেডিয়ানও ছিল। হ্যাঁ, সব উনি তো কমেডিয়ান নয়, উনি তো জানেন যে কোথায় কি বলতে হয়, কেন বলতে হয়, আবার কোথায় ফুটেজ নিতে গেলে কি কি করতে হয়। সৌগত রায় এই দলে পড়ছেন না? সৌগতদাকে আমি বলি, সৌগত যদি অ্যাক্টর হতো খুব খারাপ হতো। এই জন্যে যে একই এক্সপ্রেশন, একই ডায়লগ, ওই জন্য ধর আমাকে দারুণ লাগছে বললে, আমাকে যেভাবে ও শতাব্দী, ও আমার দিনটা সুন্দর হয়ে গেল, তোমাকে দেখে ভালো, সেই ডায়লগটা আর একটা নাম, আর একটা চেহারা, আর একটা হবে, একই এক্সপ্রেশন, একই ডায়লগ, সুতরাং অ্যাক্টর হলে খুব খারাপ হতো। সৌগত রায়ের মধ্যে কি আছে যেটা শশী থারুরের মধ্যে নেই? সৌগত রায় স্বাভাবিকভাবে খুব মহিলাদের কাছে যায়, অন্যভাবে মানে ক্যাজুয়ালি গল্প করতে করতে, প্রত্যেকের ইতিহাস জেনে, অনেক কাছ থেকে দেখেছি বলে জানি। শশী থারুর বোধহয় অতটা সাবলীলভাবে কাছে বা সবার কাছে যায় এটা মনে হয় না। আর শশী থারুরের মধ্যে কি আছে যেটা সৌগত রায়ের মধ্যে নেই? ওই তো বললাম, চুজি। আমার মনে হয় সৌগত রায় চুজি নন, শশী থারুর চুজি। চুজি? হ্যাঁ। বাট এত মহিলারা শশী থারুরের ফ্যান কেন? ওর একটা অ্যাট্রাকশন আছে শশী থারুর। এখন ধর চুলটা নড়ানো, কিংবা চশমাটা এরমভাবে খোলা, কিংবা ওনার বলে না যে মানুষ যে ইংরেজি বলে, শশী থারুর সে ইংরেজি বলে না, মানে ওরা একটা আলাদা ডিকশনারি, উনি একটা আলাদা ইয়ে তৈরি করেছে। মানে তুমি সিনেমা করলে ওর জন্য একটা বিলেত ফেরত লোকের রোল দেখতে পাচ্ছ? হ্যাঁ, শশী থারুর খুব স্টাইলিস্ট মানুষ। এটা একটা মহিলার মানে হিসেবে বা যে কোনো মহিলার অ্যাট্রাকশনের কারণই সেটা। এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কিন্তু শতাব্দী রায়ের সঙ্গে আলোচনাটা খুব জমে উঠেছে। কোথাও যাবেন না প্লিজ, টেলিভিশনের সামনে থাকুন। তুমি পরিচালকের সঙ্গে কাজ করেছো, তপন সিংহ, তরুণ মজুমদার থেকে শুরু করে অনেকের সঙ্গে। এদের কাছে কি শেখনি যেটা সেন্ট্রাল হলে গিয়ে শিখলে? সেন্ট্রাল হলে গিয়ে যেটা শিখলাম না, অ্যাকচুয়ালি দেখলাম যে মানে ধরো তুমি অ্যাক্টর হও, ডিরেক্টর হও, যে কোনো প্রফেশনে থাকো, তোমার উঠতে পড়তে একটু সময় নেবে, মানে হয় না? বা তুমি যদি একটা অ্যাক্টর হও, সুপারস্টার হও, তুমি একদম জিরো লেভেলে পৌঁছোতে তোমাকে অনেকটা সময় নেবে, কারণ তুমি যে কোনো কারণে টিভিতেও খেতেও তুমি থেকে যাবে লোকের কাছে। পলিটিক্স একটা এমন জিনিস, পুরো ঢেকির মতন, তুমি যদি আজকে ওপরে থাকো কালকে নিচে যাবে। যে কারণে আমি দেবেগৌড়াকে দেখছি পাশে বসে আছে, প্রধানমন্ত্রী ছিলেন একদিন, সেই সেন্ট্রাল হলে বসে আছে, কিংবা বহু চিফ মিনিস্টারকে দেখেছি একা একা ঘুরতে, বা যে মুহূর্তে একজন মিনিস্টার আছেন সে যখন সেন্ট্রাল হলে আসে তাকে ঘিরে যেরকম উন্মাদনা, তখন যে মিনিস্টার নেই তখন সে একা একা কফি খাচ্ছে, এইটা আমি সেন্ট্রাল হলে গিয়ে দেখেছি। রাজনীতির ক্ষেত্রে জীবনটা খুব মানে ফিল্ম স্টারদের চেয়েও ওঠা পড়া বেশি, অনেক বেশি, আজকে কালকে নেই। ফিল্ম স্টারদের বলা হয় যে প্রতি শুক্রবার লেবার পেন হয় ছবি রিলিজ হলে, পলিটিশিয়ানদেরও সেরকম, মানে আরো 5 বছর পরে লেবার পেন হয়, ওটা 5 বছর পর লেবার পেন হয়, এদের প্রত্যেক শুক্রবার হয়, সেটা তফাৎ হয়। আর তোমার টিমের ক্যাপ্টেন হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিরকম, কোনো রোল খোঁজা যাবে? খুব ভদ্রলোক, মানে পলিটিক্সে নর্মালি এরকম শান্ত, ডিসেন্সি মেনটেন করে চলা, বা এমনি দেখবে যখন পার্লামেন্টে কথাও বলে তখন কিন্তু কখনোই স্পিকারকে বলতে হয় না বসুন, বা টাইম ওভার হয়ে গেছে মাইক বন্ধ করে অন্য কাউকে বলতে দিয়েছে, সেরকম কিন্তু হয় না, মানে ঠিক টাইমের মধ্যে কমপ্লিট করে এবং ভীষণ ভদ্রতা এবং ডেকোরাম খুব মেনটেন করে, এটা শেখা। উনি আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ফায়ার অ্যান্ড আইস? কল্যাণদার অন্যরকম অ্যাপ্রোচ, কল্যাণদা যেটা করে সেটাও কখনো কখনো খুব জরুরি হয়ে যায়, মানে হয় না যে যেভাবে প্রতিবাদ করে হাউসের মধ্যেও, শুধু তো রাজনীতি করা মানেই ডেকোরাম মেনটেন করাও নয়। এবার আমি যদি মনে করি যে না আমি সবসময় রাস্তায় নামবো না, বা আমি আমার ডিগনিটি মেনটেন, কল্যাণদা সেটা করে না, কিন্তু কোনো দলের জন্যে বা ও যে কাজটা করছে সেই কাজটার জন্য কিন্তু ওই অবধি নামে, রেলে নামে, চিৎকার করে,
সেটাও কিন্তু একটা লিডারশিপ, একটা দলের জন্য এরকম মানে কর্মী বলো, সদস্য বলো, এমপি বলো, এমএলএ বলো দরকার। ডেরেক ওব্রায়ান কিরম? ডেরেক আসলে রাজ্যসভার আমার ভালো বন্ধু বলে বলতে পারছি। রাজ্যসভারা ওরা খুব অর্গানাইজ, মানে ওদের তো আর অন্য আমাদের মতন এলাকা থাকে না, তাই জন্য ওরা অনেক বেশি সময় পায়, অনেক বেশি নিজেদের ওই সময়গুলো করতে পারে। কি স্পিচ দেবে বলতে পারে, কাকে দেবে বলতে পারে, বা কি হতে পারে, বা সঙ্গে সঙ্গে ও যদি কোনো একটা বিষয় করতে হয় সঙ্গে সঙ্গে ওর টিম আছে রেডি করে দেবে। খুব অর্গানাইজড, টেক সেভি খুব লোক। তিনজনের সঙ্গে তোমার ছবি খুব একটা দেখিনি, তিনজন সাংসদ, দুজন অবশ্য এখন নেই, একজন আছেন মহুয়া মৈত্র, তোমার সঙ্গে খুব একটা ছবি দেখা যায় না। ছবি দেখা যায় না, গ্রুপ ছবি হয়তো 80 জনের একটা গ্রুপ ছবিতে পাওয়া যেতে পারে। আলাদা করে ছবি তুলিনি না, সেরকম ভাবে তোলা হয় না, কিন্তু সম্পর্ক ভালো, খুবই ভালো। মানে খারাপ লাগা ভালো লাগা হলেও মহু আমাকে ফোন করে, ইলেকশন বা ফোন করে, বা কিছু জানার হলেও ফোন করে, বা আমিও কিছু হলে, মানে কোনো বিবাদ নেই, কোনো দ্বন্দ্ব নেই, ছবি তোলা নেই বললে এরপরে আমি তুলবো মনে করে। আর দুজনের সঙ্গে ছবি নেই যারা কিছুদিন আগে এমপি ছিল, মিমি আর নুসরাত। এবার তুমি বলবে ওদের সঙ্গে দুর্ধর্ষ সম্পর্ক, রেগুলার এসএমএস হয়? না 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 না, ওদের সঙ্গে কোনো সেই অর্থে কোনো কানেকশনই নেই, মানে তখনও ছিল না, বা আমরা একসঙ্গে কাজও করিনি, সেজন্য সেই সম্পর্ক কোনোদিন, মানে যে একটা সম্পর্ক তৈরি হয় ওদের সঙ্গে কোনোদিন সেই সম্পর্ক তৈরি হয়নি। নুসরাতের সঙ্গে দেখা হলে কথা বলে, সম্মান জানায় দিদি বলে কথা বলে, করে সে করে, ঠিক আছে, বা কখনো যখন পার্লামেন্টে থেকেছে তখনও যে খুব একটা যোগাযোগ বা খুব একটা দেখা হয়েছে আমাদের। একই দলের তো এই কজন এমপি, 300 জন নয় তো, অত রোজ পার্লামেন্টে যায়ও নি, তাই না, ওরা তো বেশি যায়নি, যদি যেত তাহলে হয়তো দেখা হতো, যে লোকটা রোজ যায় তার সঙ্গে আমিও রোজ যাই বলে দেখা হয়, কিন্তু ওরা তো সেইভাবে রোজ যায়নি, তার ফলে দেখা হয়। আবার আমি সিনেমাও করি, স্পিচ দিয়েছিল দেখেছিলাম। হ্যাঁ, স্পিচ দেওয়া, ধরো আমি যদি পুরো সেশনে একদিন যাই আর সেদিনকে আমি একটা স্পিচ দেওয়ার সুযোগ পাই, তার মানে কি আমি রোজ গেছি তা না, বা রোজ যাই আমি স্পিচ দেওয়ার সুযোগ পেলাম না বা বললাম না, তাহলে কি আমি রোজ যাইনি? রোজ যাওয়া আর স্পিচের সঙ্গে সম্পর্ক নয়, কিন্তু ওরা মানে ওদের সঙ্গে আমি সিনেমা করলেও হয়তো সম্পর্ক তৈরি হতো, সেই জন্য কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাই জন্য আমার সঙ্গে ছবি দেখতে পাওনি। শতাব্দী রায়, দেখছেন আপনারা প্রচুর ডিফেন্স করছেন, রাজনীতিবিদ তো আফটার অল, কাজেই সব কিছু বলে দেবেন সেরম নয়, চেষ্টা করছি ভাঙার, দেখা যাক কি হয়। এই পর্বে কোথাও যাবেন না, থাকবেন টেলিভিশনের সামনে। ছোট্ট একটা বিরতি। তুমি নিয়মিত যাও? একদম, হ্যাঁ একদম, প্রথম দিন থেকে 2009 থেকে 2025 অবধি নিয়মিত। কে আছে পার্লামেন্টে, কে বা কারা যে তোমার এটা এত অপ্রতিরোধ আকর্ষণ যে তুমি নিয়মিত যাও? না, সেটা হচ্ছে, সেটার কারণ বোধহয় যে এই কাজটা আমাকে করতে হবে, এই কাজটা আমি দায়িত্ব নিয়ে, এই যে তোমার ছবি দেখাচ্ছে পেছনে, হ্যাঁ, আরো অ্যাগ্রেশন আনতে হবে নাকি? ডিরেক্টর হলে কি বল না, এটা ঠিক আছে না, আমি কারণ এখানে আমি এটা তো কল্যাণ হলো না, এটা তো কল্যাণ হলো না। আমি ডিরেক্টর এখানে, আমি যেটা বলছি, মানে তুমি ধরো একই কথা তুমি খারাপভাবে বলতে পারো আর তুমি ভালোভাবে বলতে পারো, তুমি কিভাবে প্রেজেন্ট হয়ে তোমাকে আইডেন্টিফাই করে না, তো আমি এটাই, কিন্তু আমাকে দিয়ে তুমি যদি খুব অ্যাগ্রেসিভ হতে বলো, কোনো চরিত্রের জন্য প্রয়োজন হয়তো হতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেটা নই, মানে আমি কোনো রোল যদি প্লে করি তাহলে হয়তো আমি সেটা ডিরেক্ট আবার সেটা আমি করতে পারবো, কিন্তু আমি যদি আমি সেজন্য আমাকে এরকমভাবেই কথা বলা, এটাই আমার স্টাইল, এটাই আমার যে উচ্চকিত বাতাবরণে ব্যাপারটা ঘটছে সাউথ ইন্ডিয়ান ছবির মতো, সেখানে কি এইটা এফেক্টিভ হবে? এটা আমার কোয়ালিটি হিসেবে আমাকে ট্রিট করো, যে আমি তার মধ্যেও এই বাতাবরণের মধ্যেও শান্ত থেকেছি, এই বাতাবরণের মধ্যেও আমার মুখ থেকে কোনো খারাপ কথা বেরোয়নি, এই বাতাবরণের মধ্যেও আমি প্রচুর রেগে যাইনি, ভাঙচুর করিনি, তাই না? তো আমাকে তো ক্রেডিট দেওয়া উচিত। আমি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হলে ভাবতাম কি তো কিছুই বলছে না, ইচ্ছে তো অনুব্রত গেলে অনেক জোরে বলতো। না, জোরে বলাটা সবসময় ইম্পর্টেন্ট নয়, কি বলছো সেটা ইম্পর্টেন্ট, আমার শব্দগুলো তোমায় টাচ করছে কিনা। আমি পার্লামেন্টে যখন স্পিচের মধ্যে কোনো গল্প বলেছি, সেটা মানুষের ধাক্কা লেগেছে কিনা, সে আমাকে পরে আমার বিরোধী এমপিরা এসে বলেছে কিনা ওই গল্পটা আমার মনে আছে, বা বিরোধী এমপি এটাও বলেছে যে ওই গল্পটা আমি আমার পার্লামেন্টে আমার ইলেকশনে ইউজ করব, তো সেইটা আমার দরকার। আমার চাচাটা তো
পারতেই পারি, বাট আমি ধরো আমি তো একজন অ্যাক্টর, আমাকে চেঁচাতে বললে তো পারবো না, পারবো তো। আমায় রাগ করতে বললে পারবো না, পারবো তো। আমাকে হাসতে বললে পারবো না, পারবো তো। কিন্তু আমি করব কেন, সেটা যদি আমাকে কনভিন্স করে তাহলে আমি করবো। তুমি কি বাড়িতে পার্লামেন্টের মতোই থাকো? হ্যাঁ হ্যাঁ, একদম নম্র ভদ্রভাবে? হ্যাঁ, আমি খুব অর্গানাইজড এমনিতেও আমার লাইফ সম্পর্কে, এবং আমি যে খুব চেঁচামেচি এটা না, কিন্তু আমার হচ্ছে আমার কথা না শুনলে মানে আমি যেটা বলছি বা ডিসিপ্লিনের বাইরে গেলে আমার খুব রাগ, এবং সেটা এখন আমার মেয়ের মোবাইল নিয়ে যে রিয়াকশনটা হয়েছে, আমি সবসময় রেগে যাচ্ছি, সেটা কিন্তু আমি ছিলাম না। পার্লামেন্টে বলা হতো যে স্টাররা মানে তারা অ্যাবসেন্টিস হবে। স্টার দুজনের কথা বারবার বলা হয়, একটা হচ্ছে রেখা, একটা হচ্ছে সচিন। এদের তুমি রাজ্যসভায় কোনোদিন দেখেছো? না, সচিন একবার সেন্ট্রাল হলে বলেছিল যে এসেছিল বোধ হয়, বাকি দেখি। রেখাকে কোনোদিন দেখোনি? জয়া বচ্চনের সঙ্গে দেখা? হ্যাঁ, ওর সঙ্গে দেখা, খুবই দেখা হয়, খুবই কথা হয়। ইভেন এখন আমাদের তো দুটো আলাদা করে, মানে সেন্ট্রাল হল এখন আর নেই, আমাদের দুটো আলাদা হয়ে গেছে, তাই জন্যে দেখাটা মানে ওই কম। তাহলেও আমি গেলেই, মানে আমি যদি ওই দিকে রাজ্যসভার দিকে যাই, তাহলে জয়াদির সঙ্গে দেখা হয়, এবং জয়াদির সঙ্গে সম্পর্ক খুব ভালো। তোমাকে রাজনীতিতে অ্যাকচুয়ালি কে এনেছে? অনেকে বলে তাপস পাল এনেছে, পরে কেউ বলেন কুণাল। অ্যাকচুয়ালি এটা কি? কুণাল ঘোষ। কুণাল ঘোষ, একদম। আচ্ছা, একদমই তাই। যাদের ভাবনা আছে তাপস পাল, সেটা কিন্তু একদম ভুল ধারণা। আমার রাজনৈতিক কেরিয়ারের মানে ভাবনা, বা আমি যখন জেনেছি তারপরে আমি জানিয়েছিলাম, জানি না তো দাঁড়াচ্ছে এরকম একটা ব্যাপার। কিন্তু কুণাল আমাকে কনভিন্স করেছে, এবং কুণাল মানে দিদি বোধহয় ওকে বলেছে, দিদি থ্রু দিয়ে ও আমাকে। এটা শোনার পর তাপস পালের রিয়াকশনটা কি ছিল? বুঝলো, ভেবে দেখো, কারণ এত সহজ নয়, ফ্যান ফলোয়ার ভাগ হয়ে যায়, মানে অনেক অপ্রিয় হতে হয় মানুষের কাছে, সেটা ভেবে নিও। এরকম সফটলি বলেছিল? সফটলি কিনা, মানে জেনারেল যেরকম বলে, মানে হয়তো না, অনেকে যেরকম রেগে যায় কাছের লোক, জামাই জানালে না, তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে। সেরকম না, কিন্তু বলেছিল যে এটা ভেবে নিও, কিন্তু এটা কিন্তু ঠিক করছো না, ভুল করছো, অত সহজ নয়। এখন কি মনে হয় যে জীবনের পুরো টোটালিটির জন্য এই জার্নিটা দরকার ছিল? হ্যাঁ, আমার একটা জীবন, বিশ্বাস করি সেটা একটা জীবনে একটাই। পরজন্মে বিশ্বাস করো না? পরজন্মে বিশ্বাস করি, মানে বিশ্বাস করতে ভালো লাগে যে পরজন্ম আছে বলে, কিন্তু আমি শতাব্দী রায় যে হবো জানি না, হলেও আমি গৌতম ভট্টাচার্য চিনি বলেও জানবো না। হ্যাঁ, তাই না? তো সেই জন্য এই জন্মটাকেই আমাকে সেলিব্রেট করতে হবে, সেই সেলিব্রেশনের মধ্যে। এবং তুমি যদি বলো আমি সেলিব্রেট করতে প্রচুর লাফালাফি করেছি বা ঝাঁপিয়ে পড়েছি বা এটা চাই বলে কারোর কাছে আবেদন করেছি, না, আমি চলতে চলতে যেগুলো আমার জীবনে এসছে, সেই মুহূর্তে আমি যেগুলো আমার মনে হচ্ছে ভালো লাগছে আমি করেছি। জীবনে অনেকগুলো কাজ করলে এবং সব যদি মানুষের ভাল লাগে সব কাজগুলো, তাহলে সেটাই আনন্দ। তুমি এই যে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াও এখন বীরভূমের, তো এই যে যাত্রা করা কয়েক বছর, যাত্রা ট্রেনিংটা কি হেল্প করেছে? হ্যাঁ, অনেক। এই জার্নিটা, এই যে এত পরিশ্রম করতে পারি, এত গাড়ি, মানে ধরো আমি যদি এখান থেকে বীরভূম যাই, যত ঘন্টার গাড়ি, ওইখানে আমি যত ঘন্টা গাড়িতে ঘুরি, সেটা আমার যাত্রা হেল্প করছে। দেখো, আমি একটা জিনিস মনে করি, জীবনে যা যা করেছি সব কিছু না কিছু অন্যভাবে সমুদ্রের মতো ফিরিয়ে দিয়েছে আমাকে কিছু না কিছু। তো সেরকম এই যে পরিশ্রমটা আমাকে করতে, একটু গাড়ি জার্নি করাটা আমার কাছে কিছু মনে হয়নি। আমি এই লাস্ট একটা ক্যাম্পেনিংয়ে গেলাম, এই বাই ইলেকশনের না এতে, তখন গেলাম বাঁকুড়া, হেলিকপ্টার গেল না, ওয়েদার খারাপ ছিল বলে। আমি গেলাম এখান থেকে গিয়ে র্যালি, বৃষ্টি রাত্রি 10টা থেকে র্যালি হলো, তারপর আমি ফিরলাম। তো সেই ছবিও দেখতে পাচ্ছি আমরা। এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কিন্তু শতাব্দী রায়ের সঙ্গে আলোচনাটা খুব জমে উঠেছে। কোথাও যাবেন না, প্লিজ টেলিভিশনের সামনে থাকুন। বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। আগামী দিনও পাশে থাকবো, এটাই শপথ আমার, তোমাদেরকে ভালো রাখবো, এটাই অঙ্গীকার। বাঁকুড়া মানেই তো মুনমুন সেন। হ্যাঁ, তখন ছিল না। আমাদের পার্লামেন্টে একটা আলাদা রোমাঞ্চ ছিল।
মুনমুন্দি আসলে মুনমুন্দি খুব সুইট, মুনমুন্দিকে ভালোবাসার মতন মানুষ, মুনমুন্দি ভালো লাগার মতন মানুষ, মুনমুন্দিকে মনে রাখার মতন মানুষ। ওর মানে ওর কথাবার্তা, ওর মানে সম্পর্ক তৈরি, কিন্তু কাজের ক্ষেত্রে সিরিয়াস না, ওটা মনে রাখার মতন নয়। ওই জন্যই বোধহয় মুনমুন্দি কোনো জায়গায় খুব একটা মানে কাজকে প্রায়োরিটি দেয়নি, হয়তো বা দরকারও ছিল না, লাইফে ওয়েল এস্টাবলিশড ছিল, ওর সার্কেলটা অন্য ছিল। এটা মনে হয় মুনমুন্দির লাইফে এই কাজগুলোর খুব একটা হয়তো মনে করেনি। দেবশ্রীরা রাজনীতিতে বেশি দিন এটা হলো না, চলে যেতে হলো, এটা কি তুমি সারপ্রাইজ? হ্যাঁ, কিন্তু যখন এমএলএ হয়েছিল তখন আমি সারপ্রাইজ ছিলাম, এবং আমি বলেছিলাম যে এমএলএ কিন্তু কঠিন কাজ। এই জন্য যেখানেও এমএলএ হয়েছিল, ধরো সেখানে ওই জল পেরোতে ওর বোধহয় 20 বছর লাগবে। ওই যে বর্ষায় বন্যায় জল, এটা কিন্তু একটা আর্টিস্টের পক্ষে সম্ভব না। আর এমএলএদের কাজ হচ্ছে রোজকার কাজ, এমএলএদের সঙ্গে থেকে কাজ। এমপিরা যেখানে আছে তাও অনেকগুলো ব্যারিয়ার পেরিয়ে আসতে, লোকে রিচ করতে পারে না। হ্যাঁ, রিচ করতে পারে না, মানে ওই দরকার হয় না ওগুলোতে। আর রোজকার কাজে আমি তখন বলছিলাম যে দেবশ্রীর পক্ষে কিন্তু এটা খুব কঠিন হবে, মানে তাও যদি কাছাকাছি হতো, লোকালি হতো, ও যাওয়া আসার সুবিধে। অত দূরে গিয়ে এটা এমএলএ কাজ করা কিন্তু খুব কঠিন, মানে সেটা ও যতটুকু পেরেছে, কিন্তু সত্যি পারাটাও সম্ভব ছিল। এই তুমি এত বীরভূম যাও, একটা সময় ছিল যখন বীরভূম গেছো যে কাজ বন্ধ করা এসি গাড়ি, সানগ্লাস পরে জাস্ট একটু হাত নেড়ে দিলে হয়ে গেল, কাজটাও খুললে না হয়তো। এখন একটা লোক দৌড়ে এলে তোমায় কাজটা খুলতে হয়। সেই লোকটা হয়তো বললো যে দিদি বীরভূমে খুব সাপের উপদ্রব আরও বেড়েছে, এটা হ্যান্ডেল করো কি করে? সাপের উপদ্রব আরও বেড়েছে তো ঠিক আছে, সাপ তাড়ানো যায়, এটা তো অনেক ভালো। বউ পালিয়ে গেছে, বউকে পাওয়া যাচ্ছে না, সেইটাও আসে, মানে সেটা সাপ তাড়াতে পারবে, বউ ফিরিয়ে আনা। একটাও বউকে ফিরিয়ে আনতে পেরেছো? না, ফিরিয়ে আনতে পারি না। আমাকে এসে খুব কাজে বললো যে আমার বর চলে গেছে। তা আমি বললাম কোথায় গেছে? বললো যে কোথায় একটা হোটেল, সব বলে দিচ্ছে কোথায় গেছে কোথায় নিয়ে গেছে। তারপরে বললো যে আরেকটি মেয়েকে নিয়ে গেছে। তো আমি বললাম যে শোনো, আমি পুলিশকে, তার আগে তো অত গল্প জানতাম, তখন চলে গেছে, স্বামী পাচ্ছে না। আমি তখন পুলিশকে ডেকেছিলাম, ওসিকে ডেকে বললাম ওনার কী সমস্যা শুনুন। তারপরে আমাকে ভালো করে বললাম, যদি ধরো এই স্বামী তোমার কাছে ফেরত আসে, এখানে তুমি কী করবে? যে যাকে তুমি জানো চলে গেছে, অন্য মেয়ের সঙ্গে চলে গেছে, সে তোমার সঙ্গে থাকছে না, তাকে পেয়ে তুমি কি করবে আমাকে বলো। তখন বললো না আমার চাই। তখন আমি পুলিশকে বললাম যে নিজে কিছু করো না, 3টে ভোট ভাগ হয়ে যাবে কেন? তুমি তো চাও 3টে ভোটই তোমার দিকে পড়ে, প্রেমিকা, স্বামী, স্ত্রী। না, কিন্তু এই যে স্ত্রী কাঁদছে, যে স্ত্রী আর একটা কাউকে চলে গেছে, তাদের তো কোনো ভাগের ব্যাপার নেই। যদি সে প্রেমিকার সঙ্গে গেছে, বউ কাঁদছে, আর বউ এসে কমপ্লেন করছে পাবলিকলি, তার মানে সেই স্বামী বউকে ছেড়ে দেওয়া উচিত, বা ছেড়ে বউকে নিয়ে বুঝিয়ে আর কিছু তো একটা করা উচিত। কারণ সে বউ এই অবধি না আসে, ছেড়ে দিয়ে আসে, তখন তো তাকে চুজ করতেই হবে। ঋতুপর্ণা ইয়েতে এমপি হলে কিরম হবে ব্যাপারটা? পারবে করতে, কারণ ওর পিয়ারটা খুব ভালো, মানে ওটা একটা স্কিল না, এটা শেখার জিনিস। ও মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে যোগাযোগ রাখে, খুব সুন্দরভাবে যোগাযোগ রাখতে পারে। কিন্তু আমার মনে হয় কনফিউশন তৈরি হবে দুটো দলের মধ্যে। কাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে? হয়তো দেখা গেল তৃণমূলের এমপি বিজেপির লোকটা বেশি উৎসাহী, বা বিজেপিকে বললো আমি তোমার, তৃণমূলকে বললো আমি তোমার, সেটা হতে পারে। কিন্তু বাদ বাকি সে ওর কিন্তু আমার মনে হয় যে নাম হবে, মানে দারুণ হবে, মানে মানুষ ওকে পছন্দ করবে, যে ও যেহেতু সবার খুব প্রিয় হতে পারে। রচনাকে কোনো টিপস দিয়েছো? না, রচনা কখনো দরকার হলে আমাকে জিজ্ঞেস করে, ওর কিছু মানে যেটা জানে না বা সেটা হতো এতদিন বয়সে জিজ্ঞেস করে, বা ওর বরের সঙ্গে কথা বলায় যে এটা কি বলছো, আমি তখন সেইভাবে সেই কথাটা আমি যতটুকু জানি বা আমি যেটা মনে করি সেটা আমি একটু বলি। রচনাকে নিয়ে গত 1.5 বছরে যত মিম হয়েছে, তোমাকে 2009 থেকে তার 1/4 তো হয়নি, ব্যর্থতা বলে মনে হয় না নিজের? লাকি বলে মনে হয়। ও একটা মিম তৈরি হলে একটা মিমের জন্য 7 দিন ঘুম হয় না, তাই জন্য আমি লাকি যে এরকম হয়নি। মানে এটা খুব কষ্টের, মানে মিমটা নেওয়া, তুমি মানে যতই ভাবো যে হালকা, হয়তো হতে 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 মানুষের সয়ে যায়। মার্কেট খাওয়া লোকে কল্যাণ ব্যানার্জি মিম হলে কিচ্ছু আসে যায় না,
সৌগতদা কিছু আসে যায় ওইটা ওই অবধি পৌঁছতে সময় লাগে, মানে ধরো ওই যে কিছু আসে যায় না অবধি পৌঁছতে প্রচুর সময়, যে ওটাকে নিজেকে মানিয়ে নেওয়া। আর শিল্পীদের তো একটা অন্য জায়গা, সেখান থেকে রচনাকে আমি বলেছিলাম যে এত বছরে অর্জিত সম্মান কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো, মানে এটা তো খুবই মানে। কোথাও যাবেন না, থাকবেন টেলিভিশনের সামনে। ছোট্ট একটা বিরতি। তুমি এত বছরের রাজনীতিতে নিজের সম্পর্কে সবচেয়ে খারাপ কি শুনেছো? বোলপুরে একটা বাড়ি আছে, তুমি জানো, বহু বছর সিনেমা থেকে। ও হ্যাঁ, ও তো পলিটিক্সে টাকা করে করেছে। তারপরে সেদিনকে একজন একটা ইয়েতে কমেন্ট লিখেছে, ওনার বোলপুরে একাধিক বাড়ি, একাধিক হোটেল, আমার নাকি বোলপুরে একাধিক সব আছে। আমি এই সবগুলো অবাক লাগে, যারা জানে না তারা, মানে ধরো তুমি আমাকে চেনো বা আমাকে জানো ব্যক্তিগতভাবে, তুমি আমার কথা বলতে পারো বা আমার সম্বন্ধে বলতে পারো, বাদ বাকি তুমি। আমি এটুকু জানি যে দোলের আগে বা পৌষ মেলার আগে বোলপুরে তোমাকে ফোন করলে হোটেল টোটেল কিছুই হবে না, আমি এটুকু জানি। কোনোদিন তোমাকে একবার ভেবেছিলাম, আমার এক বন্ধু বললো, সুদীপ বলে যে ওকে ফোন করবেন না, পারবে না। আমি জানি না, বীরভূমের এত বছর এমপি, বীরভূম বোলপুরটা আমার জায়গা নয়, একটা হোটেল বুক করতে পারে না, ভাবা যায় না। বোলপুর আমার নয়। তোমার কটা হোটেল আছে? আমার মনে হয় না হোটেল আছে। না আমি তোমায় দিতাম তো। আমি বলছি এরকম ভাবে ওরা, ভাবনা এরকম ভাবে সব কথায়। এই 200 টাকা রিচার্জ করা লোকগুলো মানে সাংঘাতিক খারাপ, এবং তাদের যন্ত্রণায় সুস্থ মানুষ আর মানে এককালে তোমার ফিল্ম জার্নালিস্টদের প্রতি প্রচন্ড ঘৃণা ছিল, এখন মনে হচ্ছে ওরা এখন দেবদূত, এখন মনে হচ্ছে রিচার্জ করা লোকগুলো হচ্ছে সবচেয়ে খারাপ, তাই তো? না, সব থেকে তুমি বলো, আমার কথা হচ্ছে যে আমি ভেবেছি অনেক যে এই লোকগুলো তো আমার জীবনে কোনো অবদান নেই, ওদেরকে আমাকে গার্বেজ ছাড়া আমি কিছু ভেবে আমার লাভ নেই। তো কিন্তু ধরো একটা যে লোকগুলো তোমার সাহস দেখাচ্ছে, তোমার সম্বন্ধে কমেন্ট করছে খারাপ, সে কিন্তু প্রোফাইল লক করে, মানে এত সাহসী, সে প্রোফাইল লক করে করছে। দ্বিতীয়ত ধরো তোমার সঙ্গে আমি ইন্টারভিউ নিচ্ছ বা তোমার সঙ্গে দেখা হয়েছে কোথাও, তুই যদি বলে ইস আপনি কি কালো, বা ইস আপনি কি মোটা হয়ে গেছেন, ইস, তাহলে কিন্তু তোমার ডিগ্রি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাকে বলার দরকার নেই। আমি তখনই বুঝেছি তুমি কোন লেভেলের, তোমার পারিবারিক শিক্ষা কি, তোমার রুচি কি, তুমি কি। হ্যাঁ, আর তুমি সেটাই আমাকে বলো আসলে ওজন, আমাদের সবার ওজন বাড়ছে, তাই না, এটা যদি বলো তো বুঝতে পারবো যে তুমি আমাকে কি বলতে চাইছো, মিন করছো, কিন্তু তোমার ডিসেন্সি, তোমার ভদ্রতা কোথায় তোমায় আটকাচ্ছে, তোমাকে সেই ভদ্রলোকটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু ওই 200 টাকা রিচার্জের লোকটা, যার ব্যাকগ্রাউন্ড আমি মানে না জেনেই তার পারিবারিক পরিচয় আমি বুঝতে পারছি, তাকে আমি কেন কেয়ার করবো, তাকে আমি কেন রেসপন্স? কিন্তু এরকম তো ঝাঁকে ঝাঁকে ড্রোনের মতো উড়ে আসছে, ড্রোনের মতো, এবং তারা একদম ইগনোরের জায়গা, তাদেরকে কোনো করে লাভ নেই, কারণ তোমার কে, তোমার কি অবদান তোমাকে করবে। আর যদি তুমি কংক্রিট, আর দেখো কপিল শর্মার সাথে যেরকম দেখায় না, যাদের কি কমেন্টের মধ্যে মজা আছে, উইটি আছে, তাই না, তুমি সেটা সমালোচনার মধ্যে সেটাও থাকলে একটা ইয়ে করে, বাজে কোনো মানে নেই, কোনো মানে তোমার কোনো পোস্টের সঙ্গে সেই ঘটনার কোনো ইয়ে নেই। ও এত ফার্স্ট্রেটেড মানুষ, সে ওইখানে পৌঁছতে পারবে না কোনো দিন, সে ঘরে বসে বসে ফার্স্ট্রেশনের জায়গা থেকে, হিংস্রতার জায়গা থেকে নেগেটিভিটি ছড়াচ্ছে। তার নেগেটিভিটি আমি নেবো কেন? এই যে তুমি ফিল্মে ফেরত এলে এতদিন বাদে, তা নিয়ে এদের বক্তব্য কি? 200 টাকা রিচার্জ, 200 টাকা রিচার্জদের এদের নাম 200 টাকা রিচার্জ হয়ে গেল, 200 টাকা তো বেশি বলে ফেললাম, যাকে না, কিন্তু বেশিরভাগ ভালো, বেশিরভাগ এদের ভালো না, এই 200 টাকা রিচার্জ বলছি বেশি ভালো। 200 টাকা রিচার্জ তো গার্বেজই আছে, গার্বেজ থাকবে, সেগুলো নিয়ে ব্যস্ততা নেই, ব্যস্ততা করেও লাভ নেই। ধরো এদের যদি ব্যস্ত, ধরো একটা মানুষ বলো তো আপনি খারাপ, তো আমি তো খারাপ নিয়ে বসে থাকি, তাহলে আমার জীবন ওর জন্যে। আচ্ছা, এই যে তুমি মৈনাকের ছবিতে কামব্যাক করলে, মৈনাকের যে টেকনিক অফ ফিল্ম মেকিং, সেটা কি তুমি আগে যাদের দেখে তাদের চেয়ে কমপ্লিটলি আলাদা? হ্যাঁ আলাদা, মানে ধরো আমি আগে যে শটটা হতো, আমি আর্টিস্টে জানতে পারছিলাম আমি কি অ্যাকশন, কি এক্সপ্রেশন দিলাম, কতটা আমাদের ডিরেক্টর লেন্স বোঝাতো না, কতটা ক্লোজে আছে, কতটা আমাকে এক্সপ্রেশন দিতে হবে, কতটা বেশি, কতটা বাইরে, কোন শটটা আমি ডায়লগটা কেটে দিচ্ছে, কোন শটটা দিচ্ছে না। কিন্তু এখানে কি হচ্ছে, প্রসেনজিৎ আর তুমি, এটা কিন্তু আমি ঠিক করিনি, অনেক কাজ করেছি, দেখাতেই হবে।
আর আমার এখন কি হচ্ছে 2-3টে ক্যামেরা চলছে, আমি জানি না আমার কোন শটটা ফাইনালি থাকবে, সেটা কিন্তু ডিরেক্টরই একমাত্র জানে। এবং কোনভাবে অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও যেহেতু এই ছবিটা অন্য রকমের, ওটা হরার আছে, তাতে অভিনয় আমাকে বলছে, আমি যখন বলছি যে না 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 এখানে আমি একটু লাউড যাই বা এখানে আমি এটা যাই, মনে বলছে না 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 যেও না, আমি বলছি যেও না। তো এটা তো এই এটা তো ওর ইয়েতেই। অফিস যখন আছে তখন ওই জোর করে রাত জায়গাটা বন্ধ কর। জোর করে করছি না গো, রাতে জাস্ট ঘুম আসছে না। একদম বাজে কথা বলিস না, আমি বাচ্চা নই। স্বপ্না চ্যাটার্জি, আমি বৃষ্টির ননদ হই। কখনো শুনেছিস যে বর নেই আর বউ আর ননদ একসাথে থাকছে? নীলকে দিয়ে জোর করে বাড়িটা কেনালি, এরপরও তুই আমায় বিশ্বাস করবি না যে এই বাড়িটাই নীলকে শেষ করেছে? মানে তোমার পলিটিক্যাল ক্যারিয়ারের মধ্যে তুমি কখনো ফাস্ট ফরওয়ার্ড যাওনি, একটা জায়গায় রেখে দিয়েছো নিজেকে, এটাও একটা আর্ট। কিন্তু এটা কে শেখালো? কোনটা? আমাকে কেউ শেখায়নি। আমাকে মানে গুরু কে এটাতে, রাজনীতিতে? এইটা আমায় সত্যি বুঝি কেউ কিছু শেখায়নি, এরকম না আমি সব জানি। আমি যেটা জানি বা মনে করি সেটা করি, সেটা ভুলও হয় বহুবার, এরকম কি সব কিছু ঠিক করি? আমি ঠিক করি না। কিন্তু তার মধ্যে বেসিক কিছু যদি আমার মনে হয় যে ভদ্রতা, তোমার কথাবার্তা, তোমার জেস্চার, তোমার সিনসিয়ারিটি, তোমার ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, এই কিছু বেসিক জিনিস আছে যেগুলো মেনটেন করলে আমার মনে হয় একটা ঠিকঠাক চলা যায়। তারপরে তুমি অ্যাডেড। অপারেশন সিন্দুর নামটা কেমন? সিন্দুর তো ইমোশনকে জড়ানো না। সিন্দুর মানে তুমি সেই মানুষগুলোকে বা প্রত্যেকটা সিঁদুর প্রত্যেকটা মহিলার সঙ্গে, নারীর সঙ্গে বা হিন্দুত্বের সঙ্গে যুক্ত আছে, সুতরাং এটা তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। এই পর্বে কোথাও যাবেন না, থাকবেন টেলিভিশনের সামনে। ছোট্ট একটা বিরতি। তুমি এত বছরের রাজনীতিতে নিজের সম্পর্কে সবচেয়ে খারাপ কি শুনেছো? বোলপুরে একটা বাড়ি আছে, তুমি জানো, বহু বছর সিনেমা থেকে। ও হ্যাঁ, ও তো পলিটিক্সে টাকা করেছে। তারপরে সেদিনকে একজন একটা ইয়েতে কমেন্ট লিখেছে, ওনার বোলপুরে একাধিক বাড়ি, একাধিক হোটেল, আমার নাকি বোলপুরে একাধিক সব আছে। আমি এই সবগুলো অবাক লাগে, যারা জানে না তারা, মানে ধরো তুমি আমাকে চেনো বা আমাকে জানো ব্যক্তিগতভাবে, তুমি আমার কথা বলতে পারো বা আমার সম্বন্ধে বলতে পারো, বাদ বাকি তুমি। আমি এটুকু জানি যে দোলের আগে বা পৌষ মেলার আগে বোলপুরে তোমাকে ফোন করলে হোটেল কিছুই হবে না, আমি এটুকু জানি। কোনোদিন তোমাকে একবার ভেবেছিলাম, আমার এক বন্ধু বললো, সুদীপ বলে যে ওকে ফোন করবেন না, পারবে না। আমি জানি না, বীরভূমের এত বছর এমপি, বোলপুরটা আমার জায়গা নয়। একটা হোটেল বুক করতে পারে না, ভাবা যায় না। বোলপুর আমার নয়। তোমার কটা হোটেল আছে? আমার মনে হয় না হোটেল আছে। না, আমি তোমায় দিতাম তো। আমি বলছি এরকম ভাবে, ওরা ভাবনা এরকম ভাবে সব কথায়। এই 200 টাকা রিচার্জ করা লোকগুলো মানে সাংঘাতিক খারাপ, এবং তাদের যন্ত্রণায় সুস্থ মানুষ আর মানে এককালে তোমার ফিল্ম জার্নালিস্টদের প্রতি প্রচন্ড ঘৃণা ছিল, এখন মনে হচ্ছে ওরা এখন দেবদূত, এখন মনে হচ্ছে রিচার্জ করা লোকগুলো হচ্ছে সবচেয়ে খারাপ, তাই তো? না, সব থেকে তুমি বলো, আমার কথা হচ্ছে যে আমি ভেবেছি অনেক যে এই লোকগুলো তো আমার জীবনে কোনো অবদান নেই, ওদেরকে আমাকে গার্বেজ ছাড়া আমি কিছু ভেবে আমার লাভ নেই। তো কিন্তু ধরো একটা যে লোকগুলো তোমার সাহস দেখাচ্ছে, তোমার সম্বন্ধে কমেন্ট করছে খারাপ, সে কিন্তু প্রোফাইল লক করে, মানে এত সাহসী, সে প্রোফাইল লক করে করছে। দ্বিতীয়ত ধরো তোমার সঙ্গে আমি ইন্টারভিউ নিচ্ছ বা তোমার সঙ্গে দেখা হয়েছে কোথাও, তুই যদি বললে ইস আপনি কি কালো, বা ইস আপনি কি মোটা হয়ে গেছেন, ইস, তাহলে কিন্তু তোমার ডিগ্রি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাকে বলার দরকার নেই। আমি তখনই বুঝেছি তুমি কোন লেভেলের, তোমার পারিবারিক শিক্ষা কি, তোমার রুচি কি, তুমি কি। হ্যাঁ, আর তুমি সেটাই আমাকে বলো আসলে ওজন, আমাদের সবার ওজন বাড়ছে, তাই না? এটা যদি বলো তো বুঝতে পারবে যে তুমি আমাকে কি বলতে চাইছো, মিন করছো, কিন্তু তোমার ডিসেন্সি, তোমার ভদ্রতা কোথায় তোমায় আটকাচ্ছে, তোমাকে সেই ভদ্রলোকটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু ওই 200 টাকা রিচার্জের লোকটা, যার ব্যাকগ্রাউন্ড আমি মানে না জেনেই তার পারিবারিক পরিচয় আমি বুঝতে পারছি, তাকে আমি কেন কেয়ার করবো, তাকে আমি কেন রেসপন্স? কিন্তু এরকম তো ঝাঁকে ঝাঁকে ড্রোনের মতো উড়ে আসছে, ড্রোনের মতো। এবং তারা একদম ইগনোরের জায়গা, তাদেরকে কোনো করে লাভ নেই, কারণ তোমার কে, তোমার কি অবদান তোমাকে করবে। আর যদি তুমি কংক্রিট, আর দেখো কপিল শর্মার সাথে যেরকম দেখায় না,
যাদের কি কমেন্টের মধ্যে মজা আছে, উইটি আছে, তাই না? তুমি সেটা বলো, সমালোচনার মধ্যে সেটাও থাকলে একটা ইয়ে করে, বাজে কোনো মানে নেই, কোনো মানে তোমার কোনো পোস্টের সঙ্গে সেই ঘটনার কোনো ইয়ে নেই। ও এত ফার্স্ট্রেটেড মানুষ, সে ওইখানে পৌঁছতে পারবে না কোনো দিন। সে ঘরে বসে বসে ফার্স্ট্রেশনের জায়গা থেকে, হিংস্রতার জায়গা থেকে নেগেটিভিটি ছড়াচ্ছে। তার নেগেটিভিটি আমি নেবো কেন? এই যে তুমি ফিল্মে ফেরত এলে এতদিন বাদে, তা নিয়ে এদের বক্তব্য কি? 200 টাকা রিচার্জ, 200 টাকা রিচার্জদের এদের নাম 200 টাকা রিচার্জ হয়ে গেল। 200 টাকা তো বেশি বলে ফেললাম, যাকে না, কিন্তু বেশিরভাগ ভালো, বেশিরভাগ এদের ভালো না না, এই 200 টাকা রিচার্জ বলছি বেশি ভালো। 200 টাকা রিচার্জ তো গার্বেজই আছে, গার্বেজ থাকবে, সেগুলো নিয়ে ব্যস্ততা নেই, ব্যস্ততা করেও লাভ নেই। ধরো এদের যদি ব্যস্ত, ধরো একটা মানুষ বলো তো আপনি খারাপ, তো আমি যদি খারাপ নিয়ে বসে থাকি তাহলে আমার জীবন ওর জন্যে। আচ্ছা, এই যে তুমি মৈনাকের ছবিতে কামব্যাক করলে, মৈনাকের যে টেকনিক অফ ফিল্ম মেকিং, সেটা কি তুমি আগে যাদের দেখে তাদের চেয়ে কমপ্লিটলি আলাদা? হ্যাঁ আলাদা, মানে ধরো আমি আগে যে শটটা হতো, আমি আর্টিস্টে জানতে পারছিলাম আমি কি অ্যাকশন, কি এক্সপ্রেশন দিলাম, কতটা আমাদের ডিরেক্টর লেন্স বোঝাতো না, কতটা ক্লোজে আছে, কতটা আমাকে এক্সপ্রেশন দিতে হবে, কতটা বেশি, কতটা বাইরে, কোন শটটা আমি ডায়লগটা কেটে দিচ্ছে, কোন শটটা দিচ্ছে না। কিন্তু এখানে কি হচ্ছে, প্রসেনজিৎ আর তুমি, এটা কিন্তু আমি ঠিক করিনি, অনেক কাজ করেছি, দেখাতেই হবে। আর আমার এখন কি হচ্ছে, 2-3টে ক্যামেরা চলছে, আমি জানি না আমার কোন শটটা ফাইনালি থাকবে, সেটা কিন্তু ডিরেক্টরই একমাত্র জানে। এবং কোনভাবে অ্যাক্টিং এর ক্ষেত্রেও, যেহেতু এই ছবিটা অন্য রকমের, ওটা হরার ইয়ে আছে, তাতে মৈনাক আমাকে বলছে, আমি যখন বলছি যে না 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 এখানে আমি একটু লাউড যাই, বা এখানে আমি এতে যাই, মনে বলছে না 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 যেও না, আমি বলছি যেও না। তো এটা তো এই এটা তো ওর ইয়েতেই। অফিস যখন আছে তখন ওই জোর করে রাত জায়গাটা বন্ধ কর। জোর করে করছি না গো, রাতে জাস্ট ঘুম আসছে না। একদম বাজে কথা বলিস না, আমি বাচ্চা নই। স্বপ্না চ্যাটার্জি, আমি বৃষ্টির ননদ হই। কখনো শুনেছিস যে বর নেই আর বউ আর ননদ একসাথে থাকছে? নীলকে দিয়ে জোর করে বাড়িটা কেনালি, এরপরও তুই আমায় বিশ্বাস করবি না যে এই বাড়িটাই নীলকে শেষ করেছে? মানে তোমার পলিটিক্যাল ক্যারিয়ারের মধ্যে তুমি কখনো ফাস্ট ফরওয়ার্ড যাওনি, একটা জায়গায় রেখে দিয়েছো নিজেকে, এটাও একটা আর্ট, কিন্তু এটা কে শেখালো? কোনটা? আমাকে কেউ শেখায়নি, আমাকে মানে গুরু কে এটাতে, রাজনীতিতে? এইটা আমায় সত্যি বুঝি কেউ কিছু শেখায়নি, এরকম না আমি সব জানি। আমি যেটা জানি বা মনে করি সেটা করি, সেটা ভুলও হয় বহুবার, এরকম কি সব কিছু ঠিক করি? আমি ঠিক করি না, কিন্তু তার মধ্যে বেসিক কিছু যদি আমার মনে হয় যে ভদ্রতা, তোমার কথাবার্তা, তোমার জেস্চার, তোমার সিনসিয়ারিটি, তোমার ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, এই কিছু বেসিক জিনিস আছে যেগুলো মেনটেন করলে আমার মনে হয় একটা ঠিকঠাক চলা যায়। তারপরে তুমি অ্যাডেড। অপারেশন সিন্দুর নামটা কেমন? সিন্দুর তো ইমোশনকে জড়ানো না, সিন্দুর মানে তুমি সেই মানুষগুলোকে বা প্রত্যেকটা সিঁদুর প্রত্যেকটা মহিলার সঙ্গে, নারীর সঙ্গে বা হিন্দুত্বের সঙ্গে যুক্ত আছে, সুতরাং এটা তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। এই পর্বে কোথাও যাবেন না, থাকবেন টেলিভিশনের সামনে। ছোট্ট একটা বিরতি। মমতা ব্যানার্জির কথা এখনো ওঠেনি। আমি বলছি যে এই যে এত এক্সট্রিম প্রেশারে প্রতিবার লোকে মনে করে এই আন্দোলন, এইবার বোধহয় গভর্নমেন্টের ইয়ে, এই যে প্রত্যেকটা ক্রাইসিসকে যে ওভারকাম করার ইয়ে, এই যে একটা মানে উইনারের অদ্ভুত একটা ইয়ে, এটাকে কিভাবে এক্সপ্লেন করবে? মানে পপুলার শুধু না, মানে এটা কি করে যেতে? এটা কিন্তু মমতা ব্যানার্জি এই কারণে, মানে অনেক সময় এরকম মনে হয় মানে দিদি হেরে যাবে, বা এটা কখনো আমার সত্যি মনে হয় না, কারণ আমি জানি, আমি মানুষের সঙ্গে মিট করি, আমি লোকজনের সঙ্গে দেখা হয়, কথা হয়, সুতরাং আমি জানি যে তারা মমতার দিকে এখনো কিভাবে ভালোবাসে। সুতরাং সেটা নয়, যেটা প্রত্যেকটা ক্রাইসিস যেভাবে হ্যান্ডেল করে, সেই সময় মনে হয় কিন্তু এটা এত বড় ক্রাইসিস কী করে হ্যান্ডেল করবে, এটা কী হবে? কারণ একটা মানুষের তো প্রেশার, এত টেনশন, এত একটা, তারপর এজ, তারপর এত দলের এত লোককে সামলানো, একটা ঘরকে সামলানো, কে কী বলছে, কে কী করছে, সব কিছু সামলানো, সেটার সঙ্গে এই ইস্যুগুলোকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করে, তখন আমার মনে হয় যে দূরদর্শিতা একটা মানুষের, রাজনৈতিক দূরদর্শিতা কিন্তু মমতা ব্যানার্জিকে এখানে নিয়ে এসছে এবং এখানে রয়েছে।
এবং সেটা কিন্তু তুমি নেগেটিভ ওয়েতে বলতে পারো না, পজিটিভ ওয়েতে তোমায় বলতে হবে যে সবকটা এত সুন্দরভাবে হ্যান্ডেল করে এবং সেটাকে একটা জায়গায় পৌঁছয়। তুমি বলে আমরাও পৌঁছতে পারি না, পৌঁছতে পারলে আমরাও সে জায়গায় থাকতাম, তা থাকি না কিন্তু। তার মানে মমতা ব্যানার্জির পলিটিক্যাল অ্যাসেসমেন্ট, পলিটিক্যাল দূরদর্শিতা অনেক বেশি, স্পিডটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি জানে কোথায় কি বলতে হয়, কি করলে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি দিদির সঙ্গে কথা বলে, বা প্রথম দিকে ধরো আমি যাদের সম্বন্ধে বলতাম, যাদের সম্বন্ধে কথা হতো, বা আমি যাকে পছন্দ করতাম না বা যেটা মনে হতো যেটা ঠিক নয়, দিদি কিন্তু যাদেরকে বলতো দারুণ বা কিন্তু এইটা, আমি পরে কিন্তু রিয়েলাইজ করেছি দিদি একদম তার সম্বন্ধে তার অ্যানালিসিস একদম ঠিক। মানে তার মানে আমি বুঝেছি যে উনি মানুষ চেনেন, আমি চিনি না। ওকে, তুমি কামব্যাক করলে এই কামব্যাকটা কি হঠাৎ করে একটা শরৎকালে শিউলি ফুটলো আবার চলে যাবে এরকম কিছু না? কন্টিনিউয়াস ধরো যারা নিউ এজ ডিরেক্টর বলতে বোঝা যায় শিবপ্রসাদ, সৃজিত, কৌশিক, তাদের ফোন নাম্বার জোগাড় করে বা তাদের সঙ্গে দেখা হলে বলবে যে কাজ করতে চাই, সেটা বোধহয় পারবো না। সেটা পারবে না। ফোন নাম্বার জোগাড় করে দেখা হলে কাজ করতে চাই এটা বোধহয় বলতে পারবো না, কিন্তু কাজ এলে করতে পারবো। সেটা কি জানছে না সেটা জানি না, মানে যদি মানে জঙ্গল মে মোর নাচা কিসনে দেখা, কি করে জানবে যে তুমি জেনুইনলি ইন্টারেস্টেড? না সেটা নয়, কিন্তু আমি যদি ধরো আমি একটা ছবি করলাম এতদিন পরে, নিশ্চয়ই জানে ওরা, জেনেছে সবাই, তো ওরা যদি কখনো দেখে বা ওর মনে হয় যে হ্যাঁ আমার মনে আছে আমি একটা ওই ছবি, আমার কিছু ফটোগ্রাফ দেখে আমাদের বুদ্ধদেব দাশগুপ্ত স্ত্রী যিনি, তিনি এসেছিলেন আমার কাছে, যে ওই ছবিটা এডিটিংয়ে দেখেছিলাম, আমার মনে হলো এই রোলটা একদম ঠিক আপনি। তো সেরকম যদি ওরা আমাকে দিয়ে ভাবে কখনো, বা আমাকে দেখে মনে হয় এখনকার চেহারা, এখনকার বয়সে এই যে আমি এই রোলে ফিট করব বা এই রোলটা আমি পারবো, সেটা যদি ওদের মনে হয় তাহলে ওরা আমার কাছে আসলে আমি সেটাকে নিশ্চয়ই মানে খুশিতে আমি করব। কিন্তু তুমি যদি ভাবো যে আমি ফোন করে বলবো বা এটা যদি এটা এখনকার স্টাইল হয়, আমি এখনকার তো নই, মানে না ওটা মানে আমার হয় না, এটা আমার মানে না, আমার নেচারের মধ্যে নেই যে শুনো না কি। প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস, তিনটে নায়ক। আমরা শেষের দিকে আসছি। প্রসেনজিৎ, চিরঞ্জিত নায়ক হিসেবে 10-এর মধ্যে কে কোথায়? তিনজনই 10-10, তিনজন তিন রকমের পলিটিক্যাল উত্তর। না পুরনো শতাব্দীর আগে ফিরিয়ে আনো। এতক্ষণ ধরে তুই পলিটিক্সের প্রশ্ন করছিস, আমি পলিটিক্যাল উত্তর দেবো না, এটা হয় না। পুরনো শতাব্দীর আগে ফেরত আনো। না 10, কারণ তিনজনের জায়গায়, মানে প্রসেনজিতের জায়গায়, তাপস পালের জায়গায়, চিরঞ্জিতের জায়গায়। তো সেখানে আমি নাম্বার দেওয়ার কি বা আমি নাম্বার দিয়ে ছোট করারও কোনো মানে আমার ভাবনাতে নেই। সুপার আমি বলছি, আমার খুব ভালো লাগলো এটা দেখে। আচ্ছা, তিনজন চলে গেছেন যারা, তাদের যদি একটা করে সেন্টেন্স বলতে হয়, প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায়, একটা যদি কথা বলার সুযোগ থাকে। সৌমিত্র মানে সঙ্গে কথা বলে, হ্যাঁ, যে মনে করা যাক সৌমিত্রকে ফোনে ধরা গেল লাইনে, কি বলবো যে আবার চলে এসো আবার বাবা মেয়ের পাঠ করি। অভিষেককে এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না, বা হঠাৎ চলে গেলে, মানে হঠাৎ করে বেল বেজে আমার বাইরে চলে আসে যখন তখন সেই বেল বাজাতে এখনও আমার মনে হয় যে বোধহয় আমার মেয়েকে এসে বললো যে দাদা এসছে, কিছু দরকার আছে বা কথা গল্প করবো। ফাইনালি তাপস পালকে বলবো একবার টাইম নিয়ে বল না, তাপস পাল বলবো একবার ফিরে এসে মানুষকে জানাও তুমি যে ধারণা মানুষের তোমার সম্পর্কে শেষ মুহূর্তে হয়েছে সেটা তুমি নও। এই ডায়লগের পর আমার মনে হয় আর বাড়াতে চাই না আজকের আলোচনা। বাৎসরিকটা তো বললাম, বাৎসরিকে এত ইন্টারভিউ বেরিয়েছে, লক্ষ 778তম। তোমার ইন্টারভিউ মানে আরো বেশি লোক দেখবে না, বাট 778 তোমার যদি বাৎসরিক নিয়ে বলো কি বলবে? না আমি 6 তারিখ রিলিজ হচ্ছে, বাৎসরিক হলে গিয়ে দেখুক, সবাই জেনে গেছে অলরেডি। ওকে, বাৎসরিক কেন লোকে দেখবে, 3টে কারণ বল। একটা হচ্ছে আমি অনেক বছর পর কাজ করছি, দু নম্বর হচ্ছে মৈনাকের ছবি লোক দেখে ভালো বললে, 3 নম্বর হচ্ছে ভালো লাগলে, ছবিটা যদি মানুষের ভালো লাগে, সাকসেস হয়, তাহলে আরও আমার কাজ করার ইচ্ছে থাকবে। 3 নম্বর হচ্ছে তাহলে ওই পরিচালকরা যাদের কখনো ফোন করবে না বা বলবে না, তারাও তখন তাহলে উৎসাহিত হবে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না প্লিজ। আরে ভূত প্রেত পিশাচ, আর যদি সত্যি এগুলো হয়,
বাক্সটা খুলিস না, নিশ্চয়ই এরকম ভাবে বন্ধ রাখার কোনো কারণ আছে। বৃষ্টি। শতাব্দী রায় আবার টালিগঞ্জে একটা অন্তত ছোট একটা ব্যালকনির জন্য জায়গা খোলা রেখেছেন। এটাই আমাদের পক্ষে একটা খুব ভালো খবর। অনেক ভালো আড্ডা হলো আজকে, মুড়ি চানাচুর কিছুই ছিল না। আর চা কফি আপনারা ভাবছেন যে কেন অফার করা হয়নি, কারণ ও আজও চা কফি খায় না। সেন্ট্রাল হলে গিয়েও অন্তত চা কফির অভ্যেসটা করানো গেল না, অন্য কিছু তো নেই। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ শতাব্দী। থ্যাংক ইউ।